কেমনে থাকা যায় একটা মানুষ, ওর বিন্দু মাত্র এই জিনিসগুলো ওর মনে পড়ে না, একটা বারের জন্য ওইগুলো বলে না। শুরু হচ্ছে 2015 সাল। আমি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে পড়তেছি। আপনি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? হ্যাঁ। বাংলাদেশের স্বনামধন্য একটা কোম্পানিতে আপনি চাকরিও করেন, আপনি স্যালারিও পান বেশ ভালো। জি, 2015 সালে তো র্যান্ডম একজনের সাথে আমার পরিচয়, ওখানে আমাদের মানে চ্যাট হইলো। একটা সময় গিয়ে দুজনকে বললাম যে হচ্ছে ভালো ভালো লাগছে। তারপরে হচ্ছে পরের ঘটনা শুরু, যে ও হচ্ছে ওর মা মানে ওরে নাকি বিয়ে দিয়ে দিবে, হঠাৎ করেই বলতেছে এগুলা। তো মানে তখন সবে মাত্র প্রেমে পড়ছি, হঠাৎ করে যদি এগুলা শুনি তো মাথা তো ঠিক থাকে না। তখন হচ্ছে বাসায় আমি আমার ভাইকে প্রথম জানলাম, ভাই মানে একদম উড়াই দিছে। তারপরে সবাইকে বোঝানোর চেষ্টা করলাম। পরে একটা সময় আমি মোটামুটি জেদ ধরেই যে একটা স্টেপ নিতে হবে, শেষ পর্যন্ত এঙ্গেজমেন্টের একটা ব্যবস্থা। এঙ্গেজমেন্টের পরে তখন তো হচ্ছে আরো সুন্দর সময়, মানে স্বপ্নের মতো সময়গুলো কাটতেছিল। যে মুভি টুভিতে যেমন দেখে যে কিরকম একটা ম্যাক্সিমাম সময় কাটাইতাম, দেখা গেছে যে রমনার মতো কোনো জায়গায় খোলামেলা কোনো পরিবেশে আমাদের বাদাম খায়া দিন পার হইতো, এরকম এভাবে চলতেছে। আমার আব্বার ইচ্ছা হচ্ছে যে আমার জব হবে, ছেলে জবে ঢুকবে, তারপরে বিয়ে করাবে। কিন্তু ওদের ওই মুহূর্তে ওর মা আবার দেখে বসলো যে না, 8 মাস হয়ে গেছে এঙ্গেজমেন্টের, ছেলে যদি পরে ইয়া না করে তো মানে ইয়া করতে হবে। এটা ওই ফ্যামিলি থেকে? হ্যাঁ, ওই ফ্যামিলি থেকে। তা আমার আব্বা কোনোভাবেই রাজি না, যে যদি এমন করে তাইলে বিয়ে করাবো না। তো ওইখান থেকে বলতেছে যে তাইলে পাত্র দেখাবে। এখানে তো আমি তো ডেসপারেট যে আমার ওরে লাগবে। ও হচ্ছে আমার মারে ফোন দিয়ে কান্নাকাটি যে এরকম বিয়ে দিয়ে দিবে, আমারও এরকম অবস্থা। তো এখন আমার মা শুধু আমার দুঃখটা বুঝতেছিল, মানে আব্বা তো আমাকে মানে আমার সাথে কথাই বলা বন্ধ করে দিছে। আমার আব্বা আমার ভাই এক সময় গিয়া এটাতে গেল যে ওরে ছাড়া আমি বাঁচবো না, এমন একটা স্টেটমেন্টে গিয়ে পৌঁছাইলো। তখন আমার মা এই অবস্থায় রাজি করেছে। আব্বা বলতে গেলে তারপরেও রাজি ছিল না, মোটামুটি একটা জোরপূর্বকই ফ্যামিলিগতভাবেই বিয়ে সম্পন্ন হলো 2016 সালের অগাস্টের 19 তারিখ। আমার একটা বাসা ছিল যেখানে আমি থাকতাম, ওই বাসাতেই আমরা ছোট্ট করে সংসার শুরু করছি। পরে হচ্ছে আমরা কনসিভ করলো সেকেন্ড মাসেই। আমরা তো টেনশনে পড়ে গেলাম, চাকরি নাই, এখন সন্তান আসে, আমরা চলবো কিভাবে। আমার মাকে ফোন দিলাম, ফোন দিয়ে ওই বলছে, আমার মা বলতেছে আমি এখনো চাকরি করি, কোনো টেনশন করিস না। তারপরে হচ্ছে বাবু হইলো আমাদের। এত সুন্দর আমার ছেলেটা, আল্লাহর রহমতে, মানে কি বলবো, এত আনন্দ আমাদের সবার, মানে সুখেই চলতেছিল আমাদের দিনগুলো। আপনার মা সব আমার মা সাপোর্ট দিছে আমাকে। প্রতি মাসে মা যখন বেতন পাইতো আমার অ্যাকাউন্টে আগে টাকা পাঠিয়ে দিত। তারপর আমার চাকরি হলো আমার বাচ্চার যখন 11 মাস, এটা দিয়েই মোটামুটি খুব ভালোভাবে আমি সংসার চালাইতেছিলাম। তারপর হচ্ছে আল্লাহর রহমতে সুস্থভাবে আমার দ্বিতীয় সন্তানটা পৃথিবীতে আসলো। টুকটাক হাসি আনন্দ মিলে এই সংসার চলছিল আমার। মাঝে দিয়ে একটু মানে একটু রিসেন্টলি একটু উচ্চবিলাসী হয়েছিল, এটা হয়তোবা ভালো জব ভালো পজিশনের কারণে, এটা আমি খুব খারাপ ভাবে নেই নাই। আপনার ভালো জব এবং আপনার পজিশনের জন্য ও হচ্ছে একটু উচ্চবিলাসী টাইপের, যেমন শপিং একটু বেশি করা, সবকিছুতে একটু মানে একটু বেশি মানে করতেছিল, যেটা হচ্ছে মাঝে মাঝে এটা নিয়ে একটু ঝামেলা হইতো আমাদের। অনেক প্রসাধনী সামগ্রী কিনা শুরু করলো, অনেক যেটা হচ্ছে অনেক সময় আমার কাছে মনে হইতো যে এটা এক্সেস, মানে এটা হয়তোবা মান্থলি কত টাকা 4-5 এরকম। আমি সবসময় একটু মিতব্যয়িতা পছন্দ করতাম, যেটা হচ্ছে ওর পছন্দ ছিল না। এটা ওর সবসময় কমপ্লেন ছিল আমাকে নিয়ে। তো কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে আমার এই হাড়টা ভেঙে যায়। হাড় ভাঙার পরে আমার হচ্ছে 1.5 মাসের প্লাস্টার দেয়। 1.5 মাস পার হওয়ার পরে যেহেতু গ্রামে ডাক্তার দেখেছিলাম, তো ওইখানেই ডাক্তার দেখাবো, আবার চিন্তা করছি প্লাস্টার কাটার টাইম আসছে। তারপর হচ্ছে মে মাসের 13 তারিখ বাড়িতে গেলাম। ও হচ্ছে বাসায় একাই ছিল। পরের দিন ওর ছোট ভাই আসার কথা, ওর বোনের বেবি হয়েছে, তো হচ্ছে দেখতে যাওয়ার একটা প্ল্যান ছিল। তো আমি ওরে টাকা দিয়ে গেছি যে তোমার ভাই আসলে তুমি যদি যাও তাহলে এখনই যাও, আর যদি না যাও তাহলে ঈদের সময় যাও, ঈদ তো কাছায়। তো 14 তারিখে ওর ছোট ভাই আসছে, 16 তারিখে আবার ওর ছোট ভাই চলে গেছে। তো আমি এইভাবে 17 তারিখ সকালবেলা যখন রওনা দিছি, তো সে বলতেছে সে ছোট বোনকে দেখতে চায়। তো আমি বললাম যে তোমাকে আমি এত কিছু গুছিয়ে দিয়ে আসলাম, তুমি তখন গেলা না, এখন কেন? পরে বলতেছে যে তুমি ব্যাক করো, তুমি বাসায় চলে যাও, তোমার গ্রামের বাড়িতে চলে যাও। তো আপনি তখন পথে? হ্যাঁ, আমি তখন গ্রামের বাসা থেকে আপনি নিজের বাসায় আসতেছি। পরে বলছি আমি তো অর্ধেক রাস্তায় চলে আসছি। পরে তাইলে তুমি পরের দিন চলে যাও। পরে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে তো দেখতেছি ও একটু অন্যরকম, মানে আমার সাথে কথা বলে না। মানে আমার হাতটা যে আমি প্লাস্টার কাটাইলাম এতদিন পর, এটা দেখতে আসবে এরকম কোনো আগ্রহ তার মধ্যে দেখলাম না। মন খারাপ করে তো আমি আমার শাশুড়িকে ফোন দিই যে কি ব্যাপার। তো উনি ওই দিন আসলো। আপনার শাশুড়ি আসলো? শাশুড়ি আসলো, কিন্তু আমার সাথে আমার ওয়াইফ কিছু বলে নাই। তারপরে হচ্ছে
ও হঠাৎ করে ইয়া করতেছে যে আমি নাকি ঝগড়া হইলে ওরে উল্টাপাল্টা অনেক কিছু বলতাম, যেটা হচ্ছে অনেক দিন আগেই নাকি আমাদের বিবাহ সম্পর্ক শেষ হয়ে গেছে ওর কথা মতো। কিন্তু আপনাকে এরকম বলছে? হ্যাঁ, এরকম বলতেছে যে আমাদের বিবাহ এখন আর নাই, আমরা অবৈধ হয়ে গেছি। আমি নাকি এর আগের মাথায় ওকে ছেড়ে দিছি অনেকবার। তো ওর কথা মতো 7 বছর আগে ওর আর আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। যদি আগের মাথায় কি বলছি এটা আমার মনে নেই, কিন্তু 7 বছর আগের কথা এখন হঠাৎ করে কেন আসবে, মানে আমি খুব অবাক হয়ে গেছি। আপনি গালিগালাজ করতেন? ঝগড়ার মধ্যে দুইজনেরই হয়তো কম বেশি। মারধর করতেন? মারধর একদমই যে হয় না এরকম না, মানে ও মানে হাত তুলতো মাঝে মাঝে রাগের বসে হয়তো বা আমারও, কিন্তু কথা হচ্ছে আমি খুবই সংযত ছিলাম ওর সাথে। তারপর হচ্ছে ও চলে যাবে, আমি ওরে বুঝানোর চেষ্টা করতেছি শাশুড়িকে নিয়ে, ও হচ্ছে বেরোয়ার ইয়ে করতেছে, আমি ব্যাগ ধরে রাখছি, আমি অঝরে কাঁদতেছিলাম। ও হাসতে হাসতে বের হয়েছে যে মানে তুমি বুঝবা এই সে অনেক কিছু, যে আমার জীবনটা শেষ করে দিছস, এরকম বলে চলে গেল। চলে যাওয়ার পরে তখন তো হচ্ছে আমার কি অবস্থা, আমার তখন আমি নিজে টি শার্টটা পরতে পারি না, আমি মানে আমার এমন অবস্থা যে আমি তখন হাত তো আমি নাড়াইতেই পারি না, মানে আমার আপনার ব্যান্ডেজ খোলা হয়েছে, আমি তখনও মানে হাত সোজাই করতে পারি না। পরে আমার মা তাড়াতাড়ি করে রাতের বেলা আসছে, আমিও একটু রাগ করেছিলাম যে কি ব্যাপার, ওরা এইভাবে আমার থেকে চলে গেল, তা আমার থেকে যদি এইভাবে চলে যায় তাহলে হচ্ছে আমিও কথা বলবো না, ওরাও বুঝে আবার ব্যাক করবে। তো আমি শুরুর দিকে খুবই মানে নর্মাল ছিলাম। তো পরে হচ্ছে ঈদের ছুটি হইলো, আমি তখন আর সহ্য করতে পারতেছি না যে আমার ছেলে ছাড়া আমি ঈদ করব। আমি তখন পুরো পাগলের মতো হয়ে গেছি। তখন আমি বুঝতেছি যে ওরা তো আসবে না। তখন আমি কথা বলার চেষ্টা করি, ও বলে যে না, আমাদের সম্পর্ক হারাম, আসা যাবে না, কোনো উপায় নেই, আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, কোনোভাবে আসা যাবে না। গত শুক্রবার আমরা 2 পরিবার বসছিলাম, স্ট্রেট বলছে যে ও সংসার করবে না। পরে হচ্ছে ওরা আলাদা রুমে বোঝানোর চেষ্টা করছে, ওর হাত ধরে আমি টানতেছিলাম যে একটু কথা বলো। ও আমার দিকে ফিরলো না, আমার সাথে কোনো কথা না, সে আগ্রহী না। তারপর হচ্ছে আমার ছেলেদের নিয়ে মানে দেনা পাওনা নিয়ে কথা হইলো এরকম। তো আমি দাবি করছি যে আমার ছেলে আমার কাছে থাকবে, তো সে ছেলে দিতেও রাজি না। ছেলে যদি আমি চাই তাহলে আমার কেরিয়ার শেষ করে দিবে, আমাকে জেল খাটাবে। আগামী শুক্রবার ওরা ইয়া করছে যে ফাইনাল ডিভোর্সের ব্যাপারে ইয়া করবে। দেখো, যতবারই কন্ট্যাক্ট হয়েছে প্রত্যেকবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি ফিরে আসো। তুমি প্রত্যেকবার আমাকে তুমি ছোট করছো, প্রত্যেকটা জায়গায় তুমি আমাকে ছোট করছো। আমি নিজেকে ছোট করতে 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 এমন একটা জায়গায় নিয়ে আসছি যে আমার আর তোমার কাছে মানে কি বলবো, ইজ্জত বলতে কিছু নাই। এখন যে একটা সংসার ভাঙতেছো তুমি, তোমার ফ্যামিলি মিলা, যে সংসারটা তুমি গড়ছিলা, যে সংসারটা তুমি ভাঙতেছো, এই সংসারের মূল্য তুমি বুঝবা, অবশ্যই তুমি বুঝবা, কিন্তু এত পরে বুঝবা যে তখন হয়তো আর কিছু করার থাকবে না। 9 বছরের একটা সংসার, 10 বছরের তোমার সাথে আমার পরিচয়, এতটা সময় আমি যদি এতই খারাপ থাকতাম, তুমি কি এতটা সময় আমার সাথে থাকতে পারতাম? এতটা সময় কিন্তু একটা মানুষকে ভুল মানুষকে কখনো দিতে পারে না। আমার 2টা সন্তান, এই 2টা সন্তান বাবা ছাড়া বড় হবে অথবা মা ছাড়া বড় হবে। একটাবার ভাবছো ওদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার সন্তান আমার মাথার মতো ধরে বলতেছে যে বাবা, তুমি কি আর সামনে থেকে কখনো দেখতে পারবো না। আমি ছোট জন আমাকে বলতেছে যে বাবা, তুমি আমাদের সাথে থাকো, তুমি যাইও না। আমার ভিতরটা কি অবস্থার ফিলিংস তখন হয়েছে, এটা আসলে আমি প্রতিদিন আমি বাসায় ব্যাক করার পরে আমার সন্তানরা দরজা খুলতো, দৌড়ে আসতো যে বাবা কি আনছো আমার জন্য। এত চিৎকার দিয়ে কান্না আসছে যে ওরা না, এই বাসায় আমি কিভাবে থাকবো? ওদের খেলনা ছড়াই আছে, ওদের জুতা, ওদের সাইকেল, আমি এগুলোর দিকে তাকাই, আমি দাঁড়াইতে পারিনি। আমি সাথে সাথে বেরোয় চলে গেছি, আবার বাড়িতে চলে গেছি। কয়েকদিন যাবত আমি বাড়ি থেকে আসা যাওয়া অফিস করতেছি। 5টার সময় রওনা দেই, রাতের বেলা রাতের বেলা আমি পৌঁছাই 12:30টায়। কিন্তু কি করব, আমি তো ওই বাসায় যাইতে পারি না। ওই বাসা তো আমার জন্য এখন বাসা না, ওই বাসা আমার জন্য ওর স্মৃতি, প্রত্যেকটা জায়গায় ওর স্মৃতি। এই স্মৃতি ভুলে কেমনে থাকা যায় একটা মানুষ? ওর বিন্দু মাত্র এই জিনিসগুলো ওর মনে পড়ে না, একটা বারের জন্য ওইগুলো বলে না। ভাবে আপনাকে বলছি, আজকে বৃহস্পতিবার, প্রোগ্রামটা যখন প্রচার হচ্ছে রাত পোহালে শুক্রবার, আগামীকাল হয়তো আপনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। ভাবে একটাবার একা হয়ে সিদ্ধান্ত নেন, এই মানুষটার সম্পর্কে একটু ভাবেন। ওনাকে দেখে আমার কাছে মনে হচ্ছে ওনার হয়তো শর্ট টেম্পার্ড কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে, আমরা জানি না আসলে ঘটনা কি ঘটেছে আপনার সাথে।
কেন আপনি এত রুড হয়ে গেলেন? কেন আপনি 7 বছর আগের কোনো ঘটনাকে ইস্যু করলেন? আমরা আসলে কিছুই জানি না। সংসারটা এভাবে নষ্ট করে দিয়েন না। একটা সংসার যখন ভেঙে যায়, একজন যখন তীব্রভাবে সংসারটা করতে চায় আর একজন যখন তীব্রভাবে ভেঙে দিতে চায়, ওই যে সিচুয়েশনটা একদমই নেওয়ার মতো না। আপনি তীব্রভাবে চাচ্ছেন সংসারটা ভেঙে দিতে, আর উনি তীব্রভাবে চাচ্ছে সংসারটা জোড়া লাগাতে। একটা বার সুযোগ দিয়ে দেখেন না। এমনও তো হতে পারে আজ থেকে 2 বছর পর আপনার মনে হতে পারে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা ভুল ছিল। আপনার অভিভাবক হিসাবে যেই থাকুক না কেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, একদিন না একদিন সবাই ব্যস্ত হয়ে যাবে, আপনি কিন্তু একা হয়ে যাবেন। শেষ মুহূর্তে এসে এই সংসারটা ধ্বংস করে দেওয়ার আগে একবার বাচ্চাদের দিকে তাকান, একবার এই মানুষটার দিকে তাকান। 10 বছরের আপনাদের দাম্পত্য জীবন এভাবে শেষ করে দিচ্ছেন আপনারা। একজন মানুষ বাঁচেই কয় বছর? হয়তো মানুষটা একটু মিতব্যয়ী, হয়তো মানুষটা একটু বিপদ, এটা কি অন্যভাবে ম্যানেজ করা যেত না? হয়তো যেত, হয়তো আপনার কষ্ট আরো বেশি হতো। কিন্তু তাই বলে এই যে বাচ্চাগুলাকে ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হিসেবে বড় করতে, এটাতে কতটুকু শান্তি আপনি নিচে পাবেন এখন হয়তো আপনি কোনো কিছু বুঝতে পারছেন না। ভবিষ্যতে কিন্তু অনেক কিছু কৈফিয়ত আপনাকে অনেকের সামনে দিতে হবে। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন। আর আমরা খুব করে চাই এই সংসারটা টিকে থাকুক, এই সংসারটা টিকে যায়। আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই। আমি তো ওরে দেখি যে এই তো আমার ছেলে দাঁড়ায় আছে, আমাকে বাবা বলে ডাকতেছে। আজকে দেখি না, ওদেরকে আমি ছাড়া কখনো ঈদ করি নাই। এবার তো ভাই আমার ঈদ গেছে না, ঈদ যায় নাই। এই হচ্ছে আমার সিচুয়েশন। কি ঠিক হবে ভাই, পরশুদিন সব শেষ।